আজ গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষেরও আলোচনায় আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে ২৫ বছর উদযাপন করল। হীরক জয়ন্তীর এই ক্ষণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনিক্স পাখির সাথে তার দলকে তুলনা করেছেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আরও যুক্ত হচ্ছেন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, নাট্য নির্দেশক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনাকেও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে এই দিনে সময় দেওয়ার জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের ৭৫ বছর পূর্তির দিন উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় যে বক্তব্য রেখেছেন সেটি নিয়ে সহকর্মী শাহনিজ শারমিনের তৈরি করা প্রতিবেদনটি দেখে আসব। তারপর মঞ্জুল হাসান বুলবুল, আওয়ামী লীগের ৭৫ বছর যদি আমরা ৫ লাইনে ব্যাখ্যা করি তাহলে আসলে কি দাঁড়ায়? আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব দুটি একই সমান্তরালে চলেছে কিনা, সেখানে কখনো কখনো দল, কখনো কখনো নেতা, কোনটির গুরুত্ব বেরিয়ে এসেছে? শুনবো আপনার কাছে এই প্রশ্ন এবং বিশ্লেষণ। তার আগে দেখে নেব প্রতিবেদন। ১৯৪৯ সালে ২৩ জুন রোজ গার্ডেনে পাকিস্তানি শোষণ বঞ্চনার প্রতিবাদে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জন্ম নিয়েছিল যে সংগঠন, সেটি আজ বিশ্বের ষষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। লাখো নেতাকর্মী ও সমর্থকদের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে সেই দল। বিকেলে সরওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীত ও পতাকা উড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সূচনা হয়। ৭৫ বছরের লড়াই, সংগ্রাম আর ঐতিহ্যকে সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। জনগণের অধিকার আদায়ের এই দলকে বারবার আঘাত করা হয়েছে, কিন্তু বারবারই ফিনিক্স পাখির মতো দল জেগে উঠেছে। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। তিনি বলেন, যারা দলের চেয়ে নিজেদের বড় মনে করেন তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতা এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি আর দুর্নীতি করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। দলের ৭৫ বছর পূর্তিতে তরুণ প্রজন্মের কাছে স্মার্ট দেশ, স্মার্ট সোসাইটি ও স্মার্ট অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান থেকে ডিজিটাল বাংলাদেশ, এই পুরো পথ পরিক্রমায় আওয়ামী লীগ চলেছে সাফল্যের হাত ধরে। সামনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। তবে ৭৫ বছরের প্রাচীন এই দলটি বলছে, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়াই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাহনাজ শারমিন, ৭১, সরওয়ার্দী উদ্যান, ঢাকা। মঞ্জুল হাসান বুলবুল শুরু করবেন আলোচনা। মঞ্জুল হাসান বুলবুল, আপনাকে শুনতে পাচ্ছি না, অনুগ্রহ করে আনমিউট করে নেবেন। মঞ্জুল হাসান বুলবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আওয়ামী লীগের ৭৫ বছরের মূল্যায়ন, নেতা এবং দল কখনো কখনো তার সমর্থক হয়ে উঠেছে কিনা, ঐতিহ্যবাহী এই দলের হাত ধরে বাংলাদেশে এসেছে স্বাধীনতা, গণতন্ত্রের যে দীর্ঘ যাত্রা, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশের আজকের অবস্থানের বড় দাবিদার। মঞ্জুল হাসান বুলবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজ আওয়ামী লীগ ২৩শে জুন দলটির প্রতিষ্ঠা দিবসে ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান পালন করেছে। জুন মাসে এই দলটি যখন এই দিবস উদযাপন করছে,
তখন বাজেট অধিবেশন চলছিল সংসদে। একক দল হিসেবে আওয়ামী লীগ এ পর্যন্ত ২৬টি বাজেট পেশ করেছে বাংলাদেশের জন্য। মঞ্জুর হাসান বুলবুল, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কারিগরি ত্রুটির জন্য দুঃখিত। আপনার বক্তব্য আওয়ামী লীগ নিয়ে। জি, আপনি শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বলবেন। ধন্যবাদ রূপা। আমরা আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের ৭৫তম জন্মবার্ষিকী পালন করলেন। এটি নিয়ে নিশ্চয়ই সবাই বলবেন। আমি শুধুমাত্র একটি কথা বলি যে মানুষের জীবনে যেমন বেঁচে থাকা এবং জীবিত থাকা দুইটি পৃথক বিষয়। বেঁচে থাকা হচ্ছে মানুষ শ্বাস নিতে পারে, অক্সিজেন আছে, বিছানায় পড়ে আছেন, হাসপাতালের শয্যায় আছেন, অসুস্থ অবস্থায় কোনো মতো বেঁচে আছেন, এটাকে বেঁচে থাকা বলে। আর বাকিটাকে বলে জীবিত থাকাটা হচ্ছে যে মানুষটি কাজ করতে পারেন, সৃজনশীলতার মধ্যে থাকেন, লিখতে পারেন, বলতে পারেন, মতামত দিতে পারেন। আওয়ামী লীগ হচ্ছে একটি জীবিত দল। বাংলাদেশে বহু দল আছে, তাদের কারো বয়স ৫০, ৭৫, ৬০, ৭০ হতে পারে। তারা হচ্ছে বেঁচে আছে, কিন্তু তাদের এমন কোনো সৃজনশীল কাজ নাই যে জন্য তাকে আমি জীবিত দল বলতে পারি। তাদের হয়তো নিজস্ব অভ্যন্তরীণ নানা কর্মসূচি আছে, সেখানে তারা ভালো ভালো কথা বলেন, সেরকম হয়তো হতে পারে। কিন্তু আওয়ামী লীগ একটা জলজ্যান্ত জীবিত দল, কারণ তারা নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। তাদের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তাদের জীবিত থাকার বড় লক্ষণ হচ্ছে এই স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই ভাষা আন্দোলনের পর থেকে বা তারও আগে থেকে, যদি আমরা হিসেব করি বঙ্গবন্ধুর জীবন যখন আলোচনা করি, তারও আগে থেকে একটা বাংলাদেশ স্বপ্নটা দেখানো। এবং স্বপ্ন দেখানো না, যেটা এপিজে আবুল কালাম বলেন যে স্বপ্ন যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেটা তো স্বপ্ন না, স্বপ্ন হচ্ছে যেটা জেগে দেখানো যায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করা যায়। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্ন দেখিয়েছেন, তার দল সংগঠন করেছেন। এবং আমি আজকে একটা লেখা পড়ছিলাম, সেখানে যখন মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ হলো, তখন বঙ্গবন্ধুকে খবর পাঠানো হয়েছিল যে আমরা কি মুসলিম লীগের সঙ্গেই থাকবো। আমি একটু কোট করছি সেখান থেকে, তার অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বলছেন, আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমার মতামত নেওয়ার জন্যে। আমি খবর দিয়েছিলাম আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নেই। এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এরা আমাদের মুসলিম লীগে নিতে চাইলেও যাওয়া উচিত হবে না, কারণ এরা কোটারি করে ফেলেছে। একে আর জনগণের প্রতিষ্ঠান বলা চলে না। পরিষ্কার যে মুসলিম লীগ তখন সেই সময়ের সবচেয়ে বড় সংগঠন, যার নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। সেই পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার ২ বছরের মাথায় ১৯৪৯ সনে বঙ্গবন্ধু বলছেন এটি একটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এটিকে আর জনগণের প্রতিষ্ঠান বলা যায় না। আওয়ামী লীগ ৭৫ বছরে জীবিত একটি সংগঠন এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবে জীবিত সংগঠন। তার জীবনের নানান দুঃসহ উত্থান পতন আছে। আপনি শুধুমাত্র একটি বলি যে ১৯৭৫ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করা হয়, একটি রাজনৈতিক দলের জীবনে এর চাইতে ভয়াবহ চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না। এবং বোধ করি শেখ হাসিনা আজকে দলকে এবং সেই ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে, তুলনা করেছেন। আবার আসবো মঞ্জুর হাসান, বিশেষ করে অন্যরা আছেন, শুনবো সকলকে। নাজমুল আশরাফ, আমার সহকর্মী শাহনাজ শারমিন বলছিলেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে সাম্প্রদায়িক শক্তিকে এবং অসাম্প্রদায়িকতার যে অবস্থান, ঠিক যেই জায়গায় মুসলিম লীগ থেকে বঙ্গবন্ধু দূরদর্শী নেতৃত্বের যে আরেকটি পরিচয় রেখেছিলেন অনেকগুলোর মধ্যে, আওয়ামী লীগকে আলাদা করার সিদ্ধান্ত। আমরা যদি বলি যে ৭৫ বছরের এই রকম মঞ্জুর হাসান বুলবুলের ভাষায় জীবন্ত একটি রাজনৈতিক দল, লাখো কোটি সমর্থক যার, ক্ষমতায় থাকার মেয়াদও এখন নেহায়েত কম নয়, তারপরও কেন অসাম্প্রদায়িকতা এটিকে একেবারে নিরবিচ্ছিন্ন নিরঙ্কুশ করা গেল না? নাজমুল আশরাফ। ধন্যবাদ সার্জনা রূপা। ৭৫ বছরে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সাথে জড়িত প্রত্যেককে, একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত সবাইকে অভিনন্দন জানাই। একটি দল ৭৫ বছর টিকে থাকা এবং আওয়ামী লীগের মতো একটি দল ৭৫ বছরে তার যত রকমের সাফল্য এবং অর্জন আছে জন্মলগ্ন থেকে শুরু করে, তবে এর মধ্যে অনেকগুলো ছাপ আছে। আপনি যদি ৪৯ থেকে
71 পর্যন্ত ধরেন আওয়ামী লীগের একরকমের ভূমিকা যেগুলো ইতিহাসে জলজল করে এবং যেগুলো নিয়ে গর্ব এবং বড়াই করার কোনো শেষ নাই। এগুলো নিয়ে বহু কথা হয়েছে, প্রতি বছরই হয়তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই কথাগুলো আসে। তারপরে আপনি ধরেন বঙ্গবন্ধুর 3 বছরের শাসনামল, এরপর 75 থেকে 96 পর্যন্ত টানা 21 বছর আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে যে ধরনের রাষ্ট্রীয় কি বলবো মানে রাষ্ট্র ধ্বংস করার চেষ্টা করেছে, দেখি নানান ষড়যন্ত্র সেটি বঙ্গবন্ধু সময় থেকে হয়েছে, সেই পর্যায়গুলো পার হয়ে এসেছে। তারপরে বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রে আমরা জানি যে 90 একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট, একটা বড় ধরনের বাঁক নিয়েছে। এরপর থেকে আবারও একরকমের নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এরপরে পালাক্রমে আমরা দেখেছি বড় দুটি দল বা তার সহযোগীরা মিলে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, মাঝখানে 2 বছর একটা ছেদ পড়েছে, যেটাকে আমরা 111 শাসন বলি। এরপরে আবারও আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ফেরত এসেছে। ফলে আওয়ামী লীগের ঐতিহাসিক অর্জন, রাজনৈতিক অর্জন, দল হিসেবে তার সাফল্য এবং বাংলাদেশ জন্মদান, বাংলাদেশের জন্ম দেওয়া থেকে শুরু করে এই দেশটাকে গড়ে তোলা এবং ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বহু দল বৈধ অবৈধ, সামরিক বেসামরিক, গণতান্ত্রিক অগণতান্ত্রিক, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েও আবার অনেক রকমের স্বৈরতান্ত্রিক আচরণ করা, বহুবিধ সরকার পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। ফলে আপনি হয়তো ভাগ কম বেশি দিতে পারেন, কিন্তু আপনি যদি এককভাবে একটি দলকে কৃতিত্ব দিতে চান, সেটি আওয়ামী লীগের চেয়ে বেশি কেউ পাবে না। সেটি স্বাধীনতার আগে এবং পরে মিলিয়ে। কিন্তু 75 বছর আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারাও সেগুলো নিয়ে বিতর্ক করবে না, আধা মিনিটে। কিন্তু যেটি নিয়ে এখন আলোচনা, যেটি নিয়ে এখন আওয়ামী লীগের সমালোচনা, সেটি যদি আপনি 14 থেকে 24 গত এই 10 বছরের সময়টাতে ধরেন, আমাদের অর্থনৈতিক অবকাঠামো আরো বহুবিধ উন্নয়নের কথা নিশ্চয়ই অস্বীকার করার কিছু নাই। এগুলো আমাদের চোখের সামনে আছে, ঐতিহাসিক সব নিদর্শন আমাদের সামনে আছে। বিপরীতে আওয়ামী লীগের যে আপনার রাজনীতি, আওয়ামী লীগের যে আদর্শ, বাংলাদেশের যে রাষ্ট্রীয় মূলনীতি, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশ শাসন করেছেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে যে দেশ জন্ম দিয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ কতটা দূরে সরে গেছে সেটি প্রতিদিনকার আমাদের আলোচনার মধ্যে উঠে আসে। আমি সেগুলো পুনরাবৃত্তি লাইবা করতাম। আমি যদি সেই তালিকাটা নাসিরউদ্দিন ইউসুফ আপনার কাছে চাই, এখন তো একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চয়ই আপনার অধিকার আছে বা আপনি নিশ্চয়ই সেটা করেনও, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বা এমনটাও আমরা দেখি, ভাবি যে আওয়ামী লীগ বা একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে হয়তো স্বাধীনতার ইতিহাস বাংলাদেশে অন্যরকম হতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিক্তিতে মাপেন, ইতিবাচক দিকগুলো আমরা জানি, আওয়ামী লীগের অর্জনের খতিয়ান দিয়ে শেষ করা যাবে না, সেখানে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। কিন্তু কোন জায়গায় আসলে অপূর্ণতা, সেই তালিকাটা যখন করেন কি দেখতে পান নাসিরউদ্দিন ইউসুফ? আমার যেটা মনে হচ্ছে একটা রাজনৈতিক শিফট আছে। এই শিফটটা বিশ্ব বাস্তবতার বিষয়ের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেই জায়গায় যদি বলেন সেটা কিরকম, সেটা এরকম যে সারা বিশ্বে এখন ধরেন একটি ধর্মীয় একেবারে ইসলামাইজেশন এবং ইসলাম ভিত্তিক একটি রাজনীতির উত্থান ঘটেছে। তার বিপরীতে একটি ধর্মনিরপেক্ষ রাজনীতি আছে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ রাজনীতিটাকে পার্সু করে, এই কথাটি সত্যি। কিন্তু আমরা যদি 4 মূলনীতিতে যাই আমাদের সংবিধানে, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে পার্লামেন্টে আমাদের প্রথম সংবিধান 1972-এর, তাহলে দেখবো সেখানে সমাজতন্ত্রের কথা আছে। অর্থাৎ আমি সমাজতন্ত্র এখন না বলে যদি সমতাও বলি, সমতার বাংলাদেশ, সেই জায়গায় কি আমাদের আওয়ামী লীগের আগের জায়গায় আছে? এটি আমার একটা প্রশ্ন আছে। যুদ্ধের সময় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেখেছি, বা তার আগে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে দেখেছি যে যেই রাজনীতিটা তখন জনগণের সামনে আওয়ামী লীগ তুলে ধরেছিল, সেটি শাসন ক্ষমতায় থাকলে সেটি সম্ভবত কারো পক্ষেই সম্ভব হয় না। শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো কমিউনিস্ট পার্টি, আপনি অনেক কমিউনিস্ট কান্ট্রি আমরা দেখেছি, তাদের উত্থান দেখেছি, তাদের পতনও দেখেছি। কিন্তু আওয়ামী লীগ কোনো না কোনোভাবে, যেটি আমি ক্রেডিট দিই আওয়ামী লীগকে, ও কৌশলে সব কয়টি বাস্তবতাকে মোকাবেলা করি এবং সবচেয়ে কঠিন বাস্তবতা, হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো হত্যাকাণ্ড, 15ই আগস্টের মতো হত্যাকাণ্ডকে মোকাবেলা করে সে কিন্তু তার
রাজনীতির মোটামুটি একটি মধ্যপন্থা নিয়ে কিন্তু সে এখনো চলছে। যদিও সমাজতন্ত্রের কথা বলে এমনকি বাকশাল পর্যন্ত করার একটি প্রস্তাবনা বঙ্গবন্ধু ছিল, কিন্তু সেই জায়গায় তো আর থাকলে দল চলবে না। দলকে কিন্তু পরিবর্তিত হতে হবে বাস্তবতার নিরিখে। সেই কাজটি আওয়ামী লীগ করছে, কিন্তু সেখানে সাম্প্রদায়িকতা নিয়ে একটি সংকট এই সরকারের আমলেও রয়েছে। সেটি হচ্ছে এরকম যে সংস্কৃতি, যেমন বঙ্গবন্ধু একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছিলেন যে বাংলাদেশ ইজ এ কালচারাল নেশন, ইন্ডিয়া ইজ এ পলিটিক্যাল নেশন। এটা এত সত্যি যে এটা চিন্তাও করা যায় না যে কোন লেভেলের একটি কথা উনি বলেছিলেন। এবং সেই কালচারাল নেশনটা হচ্ছে একেবারেই সমতার কথা বলে, যে সংস্কৃতি সেই সংস্কৃতির কথা তিনি বলেছিলেন। কিন্তু সেটি কি আমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে সেটিকে আমরা প্রয়োগ করতে পারছি না। নাসিরুদ্দিন ইউসুফ, খুবই দারুণ আলোচনা এবং আমাদের অনেক জানবার কৌতূহল, এজন্যই প্রশ্ন করি। তার মানে আপনি যে বললেন যে আওয়ামী লীগকে একটা মাঝের পথ বেছে নিতে হয়েছে, ক্ষমতায় থেকে অনেক কিছু সম্ভব হয় না, সেটিও আপনি বললেন। তাহলে কি আওয়ামী লীগকে আপনি আপোষের দল বলবেন? কোনো জায়গায় কি রাষ্ট্র পরিচালনার জন্য, টিকে থাকার জন্য ৭৫ বছরে এই রকম তারুণ্যদীপ্ত একটি দল হয়ে উঠবার জন্য কোনো জায়গায় বা মৌল জায়গায় আওয়ামী লীগ আপোষ করেছে? না, আমি মনে করি কৌশল, একটা হচ্ছে কৌশল আর একটা হচ্ছে বাস্তবতা। এবং বাস্তবতা আপনাকে ধরেন যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করবেন তখন কিন্তু আপনি যেভাবে প্ল্যান করে আসেন কাগজে কলমে নিয়ে যে এইভাবে আমি আক্রমণটা করব, আপনি মাঠে যে দেখলাম পরিস্থিতি সেরকম নেই, শুধু আপনাকে সরে আসতে হবে জায়গা থেকে। আমি আপনাকে বলি, কিউবার মতো একটা দেশ কমিউনিস্ট শাসিত, ভিয়েতনাম কমিউনিস্ট শাসিত, তারা প্রত্যেকেই কিন্তু মার্কেট ইকোনমিতে ঢুকে গেছে, তাদের কিছু করার নেই এখন আর। এই কৌশলে আপনাকে তো টিকে থাকতে হবে, জাতি হিসাবে টিকে থাকতে হবে। বাঙালিকে যদি জাতি হিসাবে টিকে থাকতে হয় তাহলে তাকে কৌশলী হতে হবে। এবং আওয়ামী লীগ যে কৌশল নিয়েছিল, যেমন ধরেন ৭০-এর নির্বাচনের কৌশল সমালোচিত হয়েছিল বাম রাজনৈতিক দলগুলো দ্বারা, কিন্তু ওইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে যে আপোষকামী বলেছিল, তার বিপরীতে তিনি যে সমগ্র বাঙালি জাতির একটি রায় নিয়ে নিলেন, সেই রায়ের বলে কিন্তু তিনি ৭ই মার্চের ঘোষণাটা দিলেন, সেই রায়ের বলে কিন্তু তিনি ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিলেন। সুতরাং আপনাকে কখনো কখনো এক স্টেপ পিছাতে হবে ২ স্টেপ আগাবার জন্য। জি, আবার আসবো, একটা বিরতি নিব। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ক্ষমা করবেন, বিরতির পর আপনাকে টানা শুনবো, অনেকগুলো প্রসঙ্গের মধ্যে আপনার জন্য জমা হয়েছে। নাসিরুদ্দিন ইউসুফ, এর পরের দফায় আপনার কাছে যেটি আমার জানবার ইচ্ছা, যে মঞ্জুর হাসান বুলবুল বললেন খুবই জীবন্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ। আমরা যদি বাংলাদেশের প্রথম 5টি রাজনৈতিক দলকে নাম্বারে ভাগ করি আসলে, তাহলে আওয়ামী লীগের কাছাকাছি যে আছে তার সাথে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, যে জায়গা থেকে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ এখন যে অসাম্প্রদায়িকতার কথা বলি, নাম্বারের ফারাকটি আসলে কেমন 1, 2, 3, 4, 5-এর মধ্যে? বিরতির পর থাকুন একাত্তর চ্যানেলে।